গত 4-5 মাস ধরে আমি দুইটা ইন্টারভিউর জন্য খুব চেষ্টা করতেছিলাম। দুইটা ইন্টারভিউ আমার কাছে মনে হচ্ছিল যে দীর্ঘদিন ধরে ডিউ হয়ে আছে, এদের দুইটা ভালো ইন্টারভিউ হওয়া দরকার। একটা সাকিব আল হাসান আর একটা লিটন দাস। লিটন দাসেরটা আমার কাছে মনে হয় যে লিটনের ক্যারিয়ারের শুরু থেকে এই কদিন আগে পর্যন্ত প্রপার লিটনের ব্যাটিং নিয়ে একটা ইন্টারভিউ হয় নাই। আমি কাউকে দোষ দিচ্ছি না, এটা বড় কারণ হচ্ছে লিটন নিজেই অত এক্সপ্রেসিভ না, ফলে অনেকেই হয়তো চেষ্টা করছেন। আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা ইন্টারভিউ করব। সেটা বাংলাদেশে এই ধরনের ইন্টারভিউ সবচেয়ে ভালো যে মানুষটা করতে পারেন, আমারই গুরু উৎপল শুভ্র, তিনি করে ফেলছেন। তো সেটার পরে আর কোনো কথা চলতে পারে না। ওই ইন্টারভিউটাও রিভিউ করব, ওই ইন্টারভিউটা নিয়ে কয়েকটা পয়েন্ট ধরে আমরা আলোচনা করব। সেটা আমরা 2-4 দিন পরে করব। একই সঙ্গে আরেকটা ঘটনা ঘটছে একেবারে আজকে, সেটা হচ্ছে সাকিবের একটা ইন্টারভিউ খুব চাচ্ছিলাম। সাকিবের ইন্টারভিউটা এরকম ওভারঅল বা ব্যাটিং নিয়ে না, সেটা চাচ্ছিলাম যে এই যে 5ই আগস্ট পরবর্তী যে পরিস্থিতি হলো, এই পরবর্তী পরিস্থিতিতে সাকিবের কথাগুলো শুনতে চাচ্ছিলাম। তার কথার সঙ্গে একমত হতে হবে নট নেসেসারি, একেবারেই এটার প্রয়োজন নাই, কিন্তু তার কথাটা তো শোনা দরকার। সে আসলে কি বলতে চায় সেই কথাগুলো আমার মনে হচ্ছিল যে শোনা দরকার। আমি দুটো ইন্টারভিউর জন্য অনেকবার অ্যাপ্রোচ করছি, লিটনরেও অনেকবার অ্যাপ্রোচ করছি, সাকিবরেও করছি। খুবই স্বাভাবিক যে আমি অ্যাজ এখন রেগুলার জার্নালিস্ট না, আমার ওইরকম কোনো প্রতিষ্ঠান নাই, ফলে তারা এই ধরনের সেন্সেশনাল ইন্টারভিউ বা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ আমাকে দেওয়ার কথা না। তারপরেও চেষ্টা করছিলাম, সেটা আলাদা কথা, কিন্তু খুব যোগ্য দুটো হাতে ইন্টারভিউ দুটো হয়েছে। শুভ্রদা যেমন লিটনের ইন্টারভিউটা করছেন, সেই রকম আমি বিশ্বাস করি যে এই সময়ে যারা বাংলাদেশে সবচেয়ে বেশি ক্রিকেট নিয়ে প্রপার জার্নালিজম করতেছেন, সবচেয়ে বেশি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতেছেন, তাদের ভিতরে সবার চেয়ে আগায় থাকবে আমার বন্ধু আতিফ আজম। যদিও আমি আতিফ ভাই বলে ডাকি, আমার বন্ধু আতিফ ভাই এই ইন্টারভিউটা করছে। ফলে এই ইন্টারভিউটা নিয়ে যে যোগ্য লোকের হাতে হওয়া, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই ইন্টারভিউটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। ইন্টারভিউটার বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব না, আমি একটা লাইন ধরে আলোচনা করব। সেটা হচ্ছে সাকিব বলছেন যে উনি রাজনীতিতে জড়াইছেন সিস্টেমের ভেতরে ঢোকার জন্য। ওনার যে যুক্তিটা, এটা খুব আমরা শুনতে পাই যে সিস্টেমের ভিতরে না ঢুকে আমি সিস্টেম বদলাবো কি করে। এই যুক্তিটা কি সাকিবের জন্য সঠিক? এই জিনিসটা নিয়ে আজকে একটু আলোচনা করব। এছাড়া অন্যান্য পয়েন্টগুলো হয়তো 1-2বার একটু ছুঁয়ে যাব, কিন্তু মূলত আমরা এই সিস্টেমে ঢোকা নিয়ে একটু আলোচনা করব আজকে। দেখেন, আমি আপনাদের অনেকের বিস্ময় দেখে বিস্মিত হই। অনেকেই আমাকে বলেন বা দেখি নিজেরাই বলা বলি করেন যে সাকিব মাশরাফি যে রাজনীতিতে জড়াইছে, এটা তাদের কাছে খুব বিস্ময়কর মনে হয়। এটা আমার কাছে বরং বিস্ময়কর মনে হয় যে তাদের বোঝাবুঝিটা। এই যে সাকিব এবং মাশরাফি, এই দুটো লোকের কথা বলা হয়, এই দুটো লোক আমার জানা মতে বাংলাদেশে ক্রিকেট এরিনায় সবচেয়ে রাজনৈতিক সচেতন লোকগুলোর মধ্যে শুরু থেকেই ছিলেন, একদম শুরু থেকে। এখন সমস্যা হচ্ছে আমাদের দেশে রাজনীতি বলতে আমরা বুঝি ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এখন এই যে জানাপা আসলো, জামাত, এইগুলোই। মানে আমরা বুঝি দল করা। রাজনীতি মানে আমাদের কাছে অর্থটা হয়ে গেছে দল করা, নির্বাচন করা, ক্ষমতায় যাওয়া, মিছিল করা, এগুলো হচ্ছে রাজনীতি। কিন্তু ভাই, রাজনীতি হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। রাজনীতি হচ্ছে রাজনৈতিক সচেতনতা, যে আপনি মানুষের অধিকার বোধ নিয়ে কাজ করবেন, মানুষের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কাজ করবেন, এই মানুষের দ্রব্যমূল্য নিয়ে কথা বলবেন। এছাড়াও জীবনবোধ, যে মানুষের সমাজে কি অবদান, সবকিছু মেলায় রাজনীতি। রাজনীতি ছোট্ট একটা জিনিস না, এটা মিছিল না, এটা ক্ষমতায় যাওয়াও না, এত ছোট ব্যাপার না। রাজনীতি হচ্ছে অনেক ব্যাপার, অর্থনীতি, সমরনীতি, কূটনীতি, দেশের মানুষ, এসব কিছু মিলে রাজনীতি। আমি মাশরাফি এবং সাকিবের সঙ্গে গত 1.5 দশক কম বেশি মেশার সুযোগ পাইছি। এছাড়া তারা যখন যেখানে যা বলে এটা পড়ি। আমার কাছে একটা জিনিস ফিল হয়েছে যে তারা দুজন খুব রাজনীতি সচেতন। সাকিব এটা নিয়ে কখনো ভোকাল ছিল না, কিন্তু ঘনিষ্ঠ লোকেদের সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করতো। আর মাশরাফি খুব ভোকাল ছিল, সে একদম শুরু থেকে সবসময় এই বহুবার বলছে যে দেশপ্রেম দেখানোর জায়গা ক্রিকেট না। একটা মানুষ দেশপ্রেমিক হয় কখন? যখন সে একটা ধানের চারা লাগায়। একটা ডাক্তার হচ্ছে দেশপ্রেমিক, এই জাতীয় কথা মাশরাফির মুখে শুনছেন না? রাজনীতিতে যোগ দেওয়া 10-12 বছর আগে মাশরাফি বলছে। এটা হচ্ছে পলিটিক্যাল কনসাসনেস। এখন আমি সেই জায়গা থেকে সাকিবের বক্তব্যটা শুনতে চাচ্ছিলাম যে তিনি কেন আওয়ামী লীগে যোগ দিলেন। আমি ইনফ্যাক্ট মাশরাফিরটাও শুনতে চাই, কিন্তু এখনো কেউ প্রপারলি ওইভাবে শোনাতে পারেন নাই, নিশ্চয়ই শোনার অপেক্ষায় আছে। তো সাকিব যে জবাবটা সেখানে দিলেন, এটা খুব মিডল ক্লাস মিডিওকর জবাব মনে হয়েছে আমার কাছে। যে ভাই, এটা সিস্টেমে না ঢুকে কিভাবে সিস্টেম বদলাবো, এবং সিস্টেমে ঢোকা মানে কি উনি ক্ষমতাসীন দলের সঙ্গে চলে গেলেন। এই জিনিসটা আমাকে হতাশ করছে। হতাশ করছে এই অর্থে যে তাদের যে রাজনৈতিক বোঝাপড়া এবং তাদের যে যোগ্যতা, এটা তো মিডিওকর না, এটা তো দেবব্রতের স্ট্যান্ডার্ড না। দেবব্রত তো লোয়ার ক্লাস, মিডল ক্লাসও না, কিন্তু তারা তো মিডল ক্লাসও না।
তারা তো একদম টপ লেভেল এলিট। সেই বোঝাপড়ার কারণেই, ওদের দুজনের যে বোঝাপড়া, সেই কারণেই আমি হতাশ হয়েছে যে সিস্টেমে ঢুকে সিস্টেম বদলানো, ক্ষমতাসীন দলের সঙ্গে যোগ দিয়ে মানুষের উপকার করতে চাওয়া, এটা খুব সাধারণ চিন্তা। এখন সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম বদলানো বা সিস্টেমের ভিতরে ঢুকে মানুষের জন্য কিছু করা বা ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত হয়ে মানুষের সঙ্গে কিছু করা, ওই যে বললাম এগুলো মিড লেভেল চিন্তা, এগুলো অপারগ লোকের চিন্তা। কিন্তু যারা নিজেরাই সক্ষম সিস্টেম বানাতে, আমি বিশ্বাস করি বাংলাদেশের সাকিব, মাশরাফি এরা এমন দুটো ফিগার ছিল ছিল অন্তত, যে তারা চাইলে একটা সিস্টেম বানাইতে পারত, তারা নিজেরাই একটা সিস্টেম তৈরি করতে পারত, সেই সিস্টেম নিয়ে তারা মানুষের ভাগ্য বদলানোর চেষ্টা করতে পারত। মানে সাকিব আল হাসান নিজেকে এত দুর্বল কেন ভাববেন যে তাকে আওয়ামী লীগ বা বিএনপি করতে হবে? আমি নির্দিষ্ট করে আওয়ামী লীগে যোগ দিচ্ছে বলে সমালোচনা করতে চাই না, বা বিএনপিতে যোগ দেয় নাই বলে কোনো প্রশংসাও করতে চাই না। আমি ব্যক্তিগতভাবে এই যে ক্ষমতা কেন্দ্রিক চলমান যে রাজনীতি, এগুলো নিয়ে খুব একটা উৎসাহী না। ফলে এই রাজনীতিতে কে কোন দলে গেল, কে কোন দলে গেল না, এটা খুব বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে যে এই সিস্টেম, এই যে ক্ষমতা কেন্দ্রিক দৌড়াদৌড়ি, মানে আপাতত যেটা চলমান, এই চলমান দৌড়াদৌড়িতে এদের মানায় না। কেন মানায় না? আমাদের সামনে কিন্তু ইমরান খান বা জর্জ হুইয়ার উদাহরণ আছে। তারা নিজেদের পপুলারিটিকে কাজে লাগায় এবং নিজেরা যখন বুঝছে যে তারা আসলে ওই দেশের জন্য উঁচু দরে চলে গেছেন, মানে উঁচু স্তরে চলে গেছেন, ওই সিস্টেমকে বদলানোর জন্য তাদের আর ওই সিস্টেমে ঢোকার দরকার নেই। তারা ভুল করছেন কি ঠিক করছেন, এটা আবার আর এক আলোচনা। বললাম না যে এটা তো স্থূল আলোচনা, যে ইমরান খান যে দলটা করছেন ওই দলটাকে ঠিক, ওই দলটাকে সঠিক পথে আছে, এগুলো ভাই আলোচনা। আলোচ্য হচ্ছে ইমরান ফিল করছেন যে পাকিস্তানের মানুষের ভাগ্য বদলাইতে হলে এই চলমান যে পিপিপি বা যেসব পার্টি আছে পাকিস্তানে, এগুলোতে যোগ দিলে হবে না। এখানে কি করতে হবে? আমাকে নিজেকে রাজনৈতিক দল করতে হবে, রাজনৈতিক দল করে আমাকে ক্ষমতায় যেতে হবে বা কিছু একটা করতে হবে যাতে মানুষের ভাগ্য বদলায়। দেখেন এই লোকটা সেজন্য দিনের পর দিন জেল আগেও খাটছে, এখনো জেলেই আছে। সে কিন্তু একবার ক্ষমতায়ও চলে গেছে। এটা আমি যদিও মনে করি পাকিস্তান বলেই সম্ভব হয়েছে, যে ওখানে হুটহাট করে দিন বদলায় যায়। তো আমাদের এখানে সাকিব বা মাশরাফি একটা দল করলে তারা এরকম 10 বছরের মধ্যে ক্ষমতায় চলে আসতে, এটা আমি বিশ্বাস করি না। আর ক্ষমতায় আসাটা খুব জরুরিও না। ক্ষমতায় আসা যদি জরুরি মনে করেন তাহলে কিন্তু আওয়ামী লীগে বা বিএনপিতে যাওয়াই ঠিক আছে, অনেকেই তো যাচ্ছে সেরকম, সেটাতে দোষের কিছু নেই। কিন্তু আমি বলতেছি যে সাকিব বা মাশরাফিকে আমি চিনি। ধরেন আমি শুধু যদি সাকিবের কথাই বলি, বারবার মাশরাফিকে এটাতে ইনক্লুড না করে, মাশরাফির এই বিষয়টা নিয়ে পরে এক সময় কথা বলবো। সাকিবের ব্যাপারে আমি বলি, সাকিব আমাকে একটা দীর্ঘ ইন্টারভিউ দিছিলেন। এই ইন্টারভিউটার রেফারেন্স আপনাদের বহুবার দিচ্ছি। আপনাদের মনে হতে পারে যে ওই এক ইন্টারভিউর গল্প বেঁচে দাদা আর কতকাল খাবে, কিন্তু আমি পার্সোনালি বিশ্বাস করি যে এখনো পর্যন্ত সাকিবের বাংলাদেশের যতগুলো গুরুত্বপূর্ণ ইন্টারভিউ নেওয়া হয়েছে, তার র্যাঙ্কিং করলে 1-2-এ থাকার কথা ওই ইন্টারভিউটার। কিন্তু ইন্টারভিউটা খুব বেশি লোকে পড়ে নাই, কারণ বইয়ের জন্য নিয়েছিলাম। তো বাংলাদেশে তো আপনারা জানেন যে বই খুব একটা লোকে পড়ে না, ফলে সাকিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই মানুষ বেশি একটা পড়ে নেয়। তো ওই ইন্টারভিউতে রাজনীতির প্রসঙ্গ আসছিল, এবং সাকিব একটা জিনিস আমাকে বলছিলেন, সাকিব তো খুব মেটাফোর ইউজ করে কথা বলে, এটা আপনারা কে কতটা খেয়াল করেন আমি জানি না। ও কিন্তু খুব কথা বলে, ধরেন এই ল্যাপটপ আছে তো আমার সামনে, ল্যাপটপ নিয়ে বা টেবিল নিয়ে কিন্তু বলতে চাচ্ছে পলিটিক্স নিয়ে। এই মেটাফোরটা ধরতে পারাটা খুব জরুরি ওকে বোঝার জন্য। সাকিবকে আমি তার বিনোদন বা পাস টাইম নিয়ে জিজ্ঞেস করতেছিলাম, তো সে বলতেছিল যে তার একটা বড় বিনোদন হচ্ছে রাত জেগে টক শো দেখা। তো আমি বুঝতেছি যে সে আসলে কি বলতে যাচ্ছে, কোন লাইনে যাচ্ছে। সে তো পলিটিক্স নিয়ে খুব সচেতন, সে পলিটিক্যাল ব্যাপার স্যাপার ফলো করে, প্রচুর টক শো দেখে। এটা কিন্তু সত্যি, দেখতো ওই সময়, এখন দেখে কিনা জানি না। তো আমি বললাম আপনার নিজের রাজনীতিতে যোগ দিতে ইচ্ছা করে না? এই যে এত রাজনৈতিক খোঁজ খবর রাখেন, আপনার রাজনৈতিক ডেপথ এত বেশি, মানুষ নিয়ে ভাবেন, পলিটিক্যাল কনসিয়াস আপনি। তো বলতেছে যে না, রাজনীতিতে যোগ দিলে মজাটা নষ্ট হয়ে যায়, বা আমি এই যে রাজনীতির বোঝাপড়াটা, এই বোঝাপড়াটা একটা ফ্রেমে আটকে যায়, আমি এই জন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিতে চাই না। এই কথাটাকে আপনি যদি একটু ডিটেল করে পড়েন এবং বিটুইন দ্য লাইন পড়েন, এই কথাটা কিন্তু সে বলছে যে রাজনীতিতে যোগ দেওয়া না। আমি যেটা বুঝছি ওই কথাটা শুনে, আমি যেটা বুঝছি সেই প্রচলিত রাজনীতিতে যোগ দিয়ে সিস্টেমের অংশ হতে চায় নাই। এই যে মজা দেখাটা বন্ধ হয়ে যাবে বা মানুষের জন্য ভাবাটা বন্ধ হয়ে যাবে, একটা ফ্রেমে আটকে যাবে, এই যে ভয় নিজেকে নিয়ে, এটা ছিল আসলে প্রচলিত রাজনীতি নিয়ে, আওয়ামী লীগ বিএনপি নিয়ে। আমি বারবার আওয়ামী লীগ বিএনপি নিয়ে বলতেছি বলে আপনারা দুই দলের লোকেরা রাগ করেন না বা বাকিরা আনন্দিত হন না, আমি আসলে সবাইকে একইভাবে দেখতে চাচ্ছি। তো যাই হোক, সে আসলে এই ফরম্যাটে আটকাইতে চায় নাই। তাহলে সাকিব যে এই কথাটা বললেন, তার কয়েক বছরের মধ্যে তিনি নিজে আবার সিস্টেমের পার্ট হলেন, তার মানে স্ববিরোধিতা করলেন। আমি এটাকে ঠিক স্ববিরোধিতা বলতেছি না, আমি বলতেছি সাকিবের এটা নিজের ওজন বুঝতে পারার অক্ষমতা। সাকিব
তার জীবনে বহুবার এই ওজন বুঝতে পারার অক্ষমতা প্রদর্শন করছেন। দেখেন এই ইন্টারভিউতে সাকিব পরোক্ষে কিন্তু এই কথাটা স্বীকার করে নিয়েছেন। আমি ওই জিনিসটাও পড়লাম, এই যে কাকড়ার ঘের নিয়ে ওইখানে সে কথাবার্তা বলছে, সেখানে সে বলছে যে যাদরা তার পার্টনার ছিল বা ওখানে যে লোক ম্যানেজের দায়িত্বে ছিল তারা প্রপারলি ডিউটি পালন করে নাই, ফলে সাকিব এই জায়গাটায়। এখন এই জায়গাটায় যে আমি বারবার বিভিন্ন আমার কন্টেন্টে বলছি যে সাকিবের নামটা সাকিব কাকে ইউজ করতে দেবেন। এখন আমি তো নাম ধরে বলতে পারি না, কারণ যে ছেলেগুলো ওখানে রেসপন্সিবল তাদের কারো কারোর সঙ্গে আমার পরিচয় ছিল বা আছে, ফলে তাদের নাম ধরে বলতে পারি না। সাকিবকে এরকম ছেলে পেলেদের হাতে নিজের নামের দায়িত্বটা দিতে পারেন? এই জায়গাটাই তো সাকিব নিজের মিসজাজ করে ফেলেন। সাকিব নিজের আমাদের কাতারে নামায় নিয়ে আসেন। ওরকম একটা ছেলের হাতে আমি আমার দায়িত্ব দিতে পারি, সাকিব তো তার দায়িত্ব দিতে পারেন না। সাকিব আল হাসান বিশ্বের টপ ব্র্যান্ডগুলোর একটা, সেটার দায়িত্ব যারা তারা দেওয়া যায় না। ঠিক একই কথা শেয়ার বাজারের ক্ষেত্রে সত্যি। সাকিব ওইখানে বলছেন যে কেউ যদি দেখাইতে পারে আমি যে একটা লেনদেনও নিজে করছি তাহলে আমি আমার সব সম্পত্তি তারা দিয়ে দেবো। কেন সাকিব এটা আপনার বলতে হয় কেন? আপনি এমন লোককে দেন কেন যে লেনদেন আপনি করবেন না আপনি জানেন, তারপরে আপনি এমন লোককে দায়িত্ব দেন যে লোকটা আপনার নামের বোঝা নেওয়ার মতো না, আপনার নামের যে ওজন এই ওজন নেওয়ার ক্ষমতা তার নাই। আপনি একেবারে পাড়ার লোকের মতো একটা লোকের হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছেন। যাই হোক, সে প্রসঙ্গ আলাদা, কিন্তু যে কারণে বললাম সেটা হচ্ছে সাকিব মিসজাজ করেন, নিজেকে মিসজাজ করেন। এটা মাশরাফিও করছে, সাকিব আরো বেশি করছেন। সাকিব যে একটা ক্ষমতাসীন দলে যোগ দিলেন, যোগ দিয়ে বলতেছেন আমি সিস্টেমে ঢুকতে চাইছি। জাস্ট ভাবেন সাকিব, সিস্টেমে কেন আপনার ঢুকতে হবে? সিস্টেম কেন আপনার কাছে আসবে না? আপনি একা দাঁড়ান, একা নির্বাচন করেন। আপনি তো চাচ্ছেন শুধু মাগুরা নিয়ে কাজ করতে, তাই করেন। আপনি মাগুরায় নিজে নিজে কাজ করতেন, স্বতন্ত্র হিসেবে কাজ করতেন। আপনাকে নির্বাচন করতেই হবে এমন কোনো দিব্যি তো কেউ দেয় নাই। আর আপনি নিজেই তো ইন্টারভিউতে বলছে যে এখনো আমি নির্বাচন করলে ওখানে আমাকে কেউ হারাইতে পারবে না। গুড কনফিডেন্স। এইটাই তো সাকিব আল হাসান। সবসময় আমরা এটা দেখতে চাই যে যে কোনো বিষয়ে হোক না কেন সেই সাকিবকে আমি দেখতে চাই যে সাকিব বলে যে 3 দিন পরে এসএসসি পরীক্ষা দিয়েছি 3.8 জিপিএ পাইছি, না 4.8। আমাকে আপনি কিসে হারাতে আসেন? আমার টেবিল টেনিস খেলেও হারাইতে পারবেন না, সুব্রদারে জিজ্ঞেস করেন। আমার লুডো খেলেও হারানো যায় না, আমার বোনরে জিজ্ঞেস করেন। এই কনফিডেন্সটা বহুদিন দেখতেছিলেন না, এটা দেখে ভালো লাগছে। কিন্তু কনফিডেন্সটা ভুল জায়গায় ইউজ করছেন সাকিব। এই ইউজটা আপনার নিজের জন্য নিজের করা দরকার ছিল। আমি কোনোভাবেই আওয়ামী লীগ, বিএনপি বা প্রচলিত দল যারা করেন বা এই যে নতুন দল হলো জানা পায়, এদের কাউরে ছোট করতেছে না। এদের যে কারো কাছ থেকে এমপি হওয়ার প্রস্তাব তো দূরে থাকে, ইউনিয়ন পরিষদ মেম্বার হওয়ার প্রস্তাব পেলে দেবব্রত বলতে যাবে। এত বড় বড় দল এরাও তো জনগণের দল। কিন্তু আমার কথা, অ্যাজ দে আর পার্ট অফ দ্য সিস্টেম, আপনি এই সিস্টেমে আর ঢুকেন না, এদের কারোর সঙ্গে যুক্ত হেন না। ওদের মহত্ব, বড়ত্ব, দুর্বলতা সব ওদের কাছে থাক। আপনি যখন মানুষ নিয়ে কাজ করতে চান, আপনি মাগুরা যে ছোট্ট একটা জায়গায়, শুধু মাগুরা শহরে একটা সিস্টেম দাঁড় করাতেন, ওখানে আপনি একটা কারখানা করতেন, ওখানে আপনি মানুষের জন্য কিছু করতেন। রাজনীতি মানে, আমি তো এটা বুঝতে চাই, আমি তো রাজনীতি মানে মিছিল পোস্টার বুঝতে চাই না, শুধু নির্বাচন বুঝতে চাই না। রাজনীতি মানে 5 বছর বাদে এলাকায় যাওয়া, এলাকায় যে দুটো বক্তৃতা দেওয়া, দিয়ে দুটো ভোট নেওয়া, তারপরে হাওয়া হয়ে যাওয়া। এই কি রাজনীতি? আপনি তো সিস্টেমেই চলে গেলেন সাকিব। যে সিস্টেমে ঢুকলেন, এই সিস্টেম বদলানোর জন্য তো আপনার কথা আমরা কল্পনা করি নাই। আমি যে রাজনীতি সচেতন সাকিব বা মাশরাফিকে দেখছি, আমি তো স্বপ্ন দেখি যে এই যে নড়াইলে মাশরাফি যেটা করছে, যত যাই হোক ও তো সিস্টেমের মধ্যে থেকে নড়াইলকে কিন্তু বদলায় ফেলছে। এটি সত্যি। নড়াইলের যে ড্রামাটিক উন্নয়ন সে করছে, কিন্তু আজকে কি হচ্ছে সেটা সুফল নড়াইলবাসীও পাচ্ছে না, সে নিজেও এটা অত কিছু করেও তার বাড়ি আগুনে পুড়ে গেছে। একটা কারণ হচ্ছে সে সিস্টেমে ঢুকতে চাইছে। মাশরাফি, সাকিব, এখনো যারা আছে প্রত্যেকে যদি নিজের এলাকার জন্য সত্যিকারের রাজনীতিটা করতেন, ভোটের কথা না ভেবে, ক্ষমতার কথা না ভেবে, যদিও সাকিব এখানে বলছেন যে আমি মানুষের কাজ করা ছাড়া আর কিচ্ছুর কথা ভাবিনি, ক্ষমতা, টাকা এগুলো কথা ভেবে রাজনীতিতে যোগ দেয়নি, ওকে ভেরি ফাইন। দেন ওয়াই আওয়ামী লীগ আর বিএনপি? কেন আপনাকে পার্লামেন্টে যেতে হবে? পার্লামেন্টে তো যেতে হবে না, আপনার রাজনীতি করার অনেক সুযোগ আছে। আপনি সুযোগ পেলেই এলাকায় যান, এলাকায় যেয়ে দেখেন কতগুলো বেকার বাড়লো, তাদের কাউরে কাউরে ঢাকায় এনে চাকরি দেন। আপনি ফোন করলে কত জায়গায় চাকরি হয়ে যাবে। দেখেন, আমি একজন শিল্পপতির কথা বলি, আমাদের ওই দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিল্পপতি। আজকাল তো নাম ধরে কিছু বলা খুব বিপদ, কখন কে আর অ্যাজ আমি মানে একটু টাইপের লোক, ফলে সবাই মনে করবে নাম ধরলে যে ওই লোকের তেল দিচ্ছে। এই শিল্পপতি ভদ্রলোক তার এলাকাটা বদলায় দিচ্ছেন একটা কাজ করে, সেটা হচ্ছে উনি ঢাকায় যত কিছু করছেন সব জায়গায় মোটামুটি 80% নিয়োগ করছেন এলাকার লোকজন দিয়ে। এরকম ঢাকায় কয়েকজন শিল্পপতি আছে। আমি যখন ইত্তেফাকে কাজ করতাম, ইত্তেফাকের যিনি মালিক ছিলেন ওনারও একটা টেন্ডেন্সি ছিল যে উনি ওনার নির্বাচনী এলাকার লোকজন ঢাকায় এনে প্রচুর নিয়োগ দেন। এটাকে মানুষ নেগেটিভ ভাবে দেখে, কিন্তু আমি এটাকে খুব পজিটিভলি দেখি যে ভাই সে তার এলাকা নিয়ে ভাবতেছে, তার এই যে আঞ্চলিকতা, এই আঞ্চলিকতা ওই এলাকাটারে ডেভেলপমেন্ট করতেছে, ওই এলাকায় বেকারত্ব কমাচ্ছে। এইরকম কাজ করতে হতো আপনাকে শুরুতে,
আপনি আপনার এলাকার বেকারত্ব কমাতেন, আপনার এলাকায় একটা কারখানা দিতেন। আপনি বললে বাংলাদেশে বহু শিল্পপতি ছিল যে ওখানে একটা কর্মযজ্ঞ শুরু করতো, ওখানে বহু লোক তখন এনগেজ হতো ওইটার সঙ্গে। যাই হোক, কি কি করা যেত সেগুলো তো আমার চেয়ে আপনি ভালো বুঝবেন এবং ভালো বোঝার জায়গায় আছেন আপনি। স্টিল আমি মনে করি না সময় শেষ হয়ে গেছে, না আপনার না মাশরাফির। আপনারা হয়তো দলীয় লোক হিসেবে ভাবতে পারেন যে কোনো একদিন আপনাদের দল আবার ফিরে আসবে, আপনারা আবার রাজনীতি করবেন। আমার মনে হয় এইভাবে না ভেবে ভাবেন যে আপনাদের রাজনীতির সময়টা শেষ হয় নাই। আমি আপনাদের দল ছাড়তেও বলতেছি না বা কিছুই করতে বলতেছি না, আপনাদের কিন্তু বয়সের পুরোটা সামনে পড়ে আছে। মানুষের জন্য অনেক কিছু করার সময় বাকি আছে এবং মানুষের জন্য করতে কখনো দল লাগে না, কখনো ক্ষমতা লাগে না। এজ আপনারা ওই উচ্চতায় পৌঁছে গেছেন, এমন একটা উচ্চতায় পৌঁছে গেছেন। আজকে দেবব্রত আমি যত সদিচ্ছা নিয়ে বাগেরহাটে ফিরে যাই, আমি যে কি করতে পারবো, বড় জোর মানুষের দুঃখ সুখের গল্প শুনতে পারবো, তার 5 পয়সার উপকার তো করতে পারবো না। হয়তো খুব জোরাজুরি করে একটা ছেলের ঢাকায় এনে একটা দুর্বল চাকরি দিতে পারবো, ওইটা উপকার হয় না তেমন মানুষের। আর এমনি কি করতে পারবো, মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে পারবো, এটাও কাজের জিনিস। অনেকে তো সেটাও করেন। অনেকে এলাকায় ফিরে গিয়ে, আমাদের এক সাংবাদিক, এই উত্তরবঙ্গের সাংবাদিক, উনি এলাকায় ফিরে গিয়ে অ্যাগ্রো ফার্ম করছেন। এখন বাংলাদেশের টপ কৃষিজীবীদের একজন তিনি। তার সঙ্গে চীনের একটা বড় কোম্পানি চুক্তি করতেছে যে তার ওখান থেকে আম টাম এগুলো নেবে। কি বড় ব্যাপার, কি বড় ব্যাপার, তাই না? একটা এলাকার চেহারা বদলায় দিচ্ছে এই লোকটা। এবং তার দেখা দেখি তার আশেপাশে প্রচুর এরকম অ্যাগ্রো ফার্ম গড়ে উঠছে যারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে। তো এই কাজগুলো তো অবশ্যই বড় কাজ, সেই জায়গাটায় আপনাদের করণীয় অনেক বড় ছিল, স্টিল আছে। আমি মনে করি না আপনারা যে উচ্চতায় উঠছেন, সাকিব বা মাশরাফি কারোর বাংলাদেশে সোজা হয়ে দাঁড়ানোর জন্য কোনো অবলম্বন দরকার আছে। মানে আমি মূল কথাটা এতক্ষণে মূল শব্দটা বোধহয় খুঁজে পেলাম যে অবলম্বন। সাকিবের কি অবলম্বনের দরকার আছে বাংলাদেশে? সেটা কে অবলম্বন, সে আলোচনা আমি যেতে চাই না। দেখেন, আপনি যে দলটার সঙ্গে যুক্ত হচ্ছেন, ও মানে তাতে আমি খুশি ছাড়া অবশ্যই অর্থ কোনো কারণই নেই। তারপরে এটা সত্যি, এই দল আপনাকে ধারণ করার মতো না, বাংলাদেশের কোনো দল আপনাকে ধারণ করার মতো না। আপনারা নিজেরাই যথেষ্ট ছিলেন, আপনার নিজেরাই যথেষ্ট বড় নাম। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে আপনার এই যে বক্তব্য যে আমি সিস্টেমে ঢুকছি সিস্টেম বদলানোর জন্য, সিস্টেমে না ঢুকলে মানুষের জন্য কিছু করতে পারতাম না, আমার কাছে এটা মনে হচ্ছে আপনি নিজেকে মিসজাজ করতেছেন। বাংলাদেশে একটা লোককে যদি আমি আলাদা করে আইডেন্টিফাই করি যে সবসময় নিজের সামর্থ্যের প্রতি সর্বোচ্চ বিশ্বাস রাখছে, সেটা অবশ্যই সাকিব আল হাসান, সেটা অবশ্যই সাকিব আল হাসান। আমি সবসময় বলি যে একজন মিড লেভেল ব্যাটসম্যান বা লোয়ার মিড লেভেল একজন ব্যাটসম্যান হয়ে সে বিশ্ব ডমিনেট করছে ব্যাট হাতে, সেটা হচ্ছে নিজের প্রতি সর্বোচ্চ আস্থার কারণে, সর্বোচ্চ স্মার্টনেসের কারণে। একজন মোটামুটি লেভেলের ভালো বোলার হয়েও সে সেরাদের কাতারে চলে গেছে, সর্বকালে সেরাদের কাতারে চলে গেছে, বেস্ট এবার লেফট আর্ম স্পিনার হয়ে গেছে। সেটা শুধু নিজের উপরে বিশ্বাসের কারণে। সেই বিশ্বাসটা জীবনের প্রতি রাখলেও আমার মনে হয় আপনি খুব একটা অন্যায় করতেন না। বরং এই যে আজকে যে কথাটা বললেন, এই কথাটা আমার কাছে মনে হয় যে আপনি আপনার ওই বিশ্বাসটা নিজের প্রতি রাখতে পারেন নাই। আমার মনে হয়েছে যে আপনার মনে হয়েছে যে কোনো একটা অবলম্বন দরকার, অবলম্বন দিয়ে তারপরে মানুষের হেল্প করা দরকার। না, আপনি ওই জায়গায় নেই, ওই জায়গায় আমি থাকলে ঠিক আছে। তো যাই হোক, শুভেচ্ছা। এবং স্টিল ওই স্বপ্নটা নিয়ে বেঁচে থাকলাম যে আপনি যতই বলেন, মানে আপনি তো নিশ্চয়ই আপনার ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখবেন, আপনার ক্যারিয়ার আরো 2 বছর 4 বছর ক্রিকেট ক্যারিয়ারটা থাকবে। আমার কেন যেন মনে হয় যে ওই চ্যাপ্টারটা খুব মানে প্রায় ক্লোজ হয়ে গেছে। যাই হোক, সেটা লম্বা হলে তো খুবই খুশি হব, না হলেও খুব দুঃখিত হব না। কিন্তু আপনাদের লাইফ কিন্তু সামনে অনেক বড় পড়ে আছে, সেজন্য আর নতুন করে অবলম্বন না খুঁজে আপনাদের বাংলাদেশের জন্য অনেক কিছু করার আছে। দেখেন সাকিব, শেষ বেলায় আর একটা প্রসঙ্গ বলে যাই, সেটা হচ্ছে যে ধরেন মানুষের জন্য আর কিছু করলেন না, নানা কারণে রাজনৈতিক তৎপরতা বা এলাকায় গিয়ে মানুষের জন্য কিছু করা আপনার জন্য হয়তো বিব্রতকর হলো, যতদিন না আপনার দল ক্ষমতায় আসে। ও সেই সব চিন্তা বাদ দিলাম, বাদ দিয়ে আপনি ধরেন দেশে ফিরলেন, ফিরে আপনার নামে তো একটা একাডেমি আছে, একাডেমিও চললো। পাশাপাশি আপনি আপনার স্কিল সেটটা, আপনার ক্রিকেট জ্ঞানটা আপনি বাচ্চাদের মধ্যে ছড়ায় দেওয়ার জন্য কিছু শুরু করলেন। নানাভাবে হতে পারে তো এটা যে একজন রাহুল দ্রাবিড় ইন্ডিয়ান ক্রিকেট স্ট্রাকচার কিভাবে বদলায় দিচ্ছে, এটা তো আপনি আমার চেয়ে ভালো জানেন। রাহুল দ্রাবিড়ের সঙ্গে আপনার পার্সোনাল রিলেশন অনেক ভালো। আজকে সেই রাহুল দ্রাবিড় হুইল চেয়ারে করে মাঠে গেলে বিরাট কোহলি দৌড়ায় এসে জড়ায় ধরে। কারণ কি, বিরাট কোহলি জানে যে এই দেশের ক্রিকেট স্ট্রাকচারটা এই হুইল চেয়ারে বসা মানুষটা বদলায় দিচ্ছে। এখন সেই জায়গাটাও তো অনেক অবদান রাখার সুযোগ আছে, ওটাও তো রাজনীতির ভাই। ওই জায়গাটারও কেন রাজনীতির বাইরে ভাবতেছেন? ওই ক্রিকেট মানে কি শুধু 50 ওভারে জেতা হারা? ক্রিকেট মানে কি শুধু 5 দিনে জেতা হারা? আর ক্রিকেট মানে তো সারা দেশের খেলাধুলা, সারা দেশের যুবকদের এনগেজ রাখা,
সারা দেশের যুবকরা যাতে নেশা অমুক তমুকের দিক না যেয়ে খেলাধুলার দিকে আসে, সেই জন্য কিছু করা। সেই জায়গায় তো অনেক কিছু করার আছে, আপনাকে কেন সংগঠক হয়ে করতে হবে? আপনার স্কিল সেট দিয়েও অনেক কিছু করা সম্ভব। যাই হোক, এটা অ্যানাদার আইডিয়া। আমার কাছে মনে হয় যে আপনার দেশের জন্য, রাজনীতির জন্য, রাজনীতি বলতে ওই রাজনীতি না, রাজনীতির জন্য, মানুষের জন্য অনেক কিছু করার সুযোগ আছে, এবং সেটা কাউকে আশ্রয় না করেই করার সুযোগ আছে। সেই শুভকামনা থাকলো, সেই সাকিবের অপেক্ষায় থাকলাম। অনেক ধন্যবাদ।